হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রকাশ এসএসসি টু এইচএসসি ইংলিশ সাপোর্টে। তো আমরা কাল যেই 5টি রুলস নিয়ে আলোচনা করেছি এইচএসসির একটা গ্রামারের টপিকস, সেটা হচ্ছে সুইটেবল ফ্রেজ, কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তো এটা আসে 3 দাগে। গত পর্বে আমরা 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমরা 6 থেকে 10 পর্যন্ত রুলসগুলো দেখব। আশা করি তোমরা বাকি রুলসগুলো শিখেছ এবং বর্তমানে এখন যে রুলসগুলো দেব ওইগুলো ভালো মতো শিখবে। তো 6 নম্বর রুলসটাতে বলা হয়েছে অসবর্ন। অসবর্নের ব্যবহার হচ্ছে কোন জায়গায়, কিভাবে বুঝবো? এটা মূলত কোনো মনীষী জন্মগ্রহণ করেছে বা কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেছে এরকম অর্থ বোঝাবে। বা চেনার উপায় হচ্ছে কোনো জায়গায় তোমার কোনো সাল থাকতে পারে, ঠিক আছে? কোনো সাল থাকতে পারে বা কোনো স্থান নির্দেশ করে ওই স্থানে জন্ম নেওয়া ব্যক্তির জন্মসাল জানতে চাওয়া হতে পারে। তো এটা আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে একটু বুঝি যে সেখানে একটা সাল থাকবে অথবা একটা বিখ্যাত ব্যক্তি জন্মের তারিখ বা সে কত সালে জন্মগ্রহণ করেছিল সেটা জানতে চাওয়া হইতে পারে। তো আমরা প্রথম উদাহরণটাতে দেখি। যেমন এখানে বলা হয়েছে যে আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম। আমাদের যে জাতীয় কবি তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, এটা আমরা সবাই জানি। তো ইনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেইটা, যে হু ড্যাশ ইন 1861। তো এখানে আমরা অসবর্ন বসাই দেব, যেহেতু এখানে একটা সাল দেওয়া আছে। আর যদি কোনো সেন্টেন্সে এটা যদি কেউ না বোঝো যে আমি তো ইংলিশ ট্রান্সলেশন করতে পারবো না, আমি কিভাবে এটা বুঝবো, তাদের জন্য হচ্ছে গিয়ে সেন্টেন্সটাতে একটা সাল থাকবে। আহ, সাল যুক্ত ওই সেন্টেন্সটাতে তুমি অসবর্ন বসাইতে পারো। আর যারা মোটামুটি ইংলিশ ট্রান্সলেশন করতে পারো, বাংলাটা বোঝো ইংলিশের, তো তাদের জন্য এটা খুবই ইজি একটা প্রশ্ন হতে পারে। তো যেখানে সাল দেখবা আর কোনো জন্মসাল জানতে চাওয়া হয়েছে এরকম বোঝায়, তখন ওই জায়গায় তোমরা ফাঁকা স্থানে অসবর্ন বসাই দিবা। তো আমরা এখানে অসবর্ন বসাই দিই। চল, তো আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ কাজী নজরুল ইসলাম হু ওয়াজ বর্ন ইন 1861। তো পরের আরেকটা রুলস আছে, চলো ওইটা দেখি। দিস ইজ ঢাকা সিটি। এটা ঢাকা শহর। হোয়ার হি ওয়াজ বর্ন। এই যে ঢাকা শহরে সে জন্মগ্রহণ করেছিল, তো এখানেও অসবর্ন হবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা সেকেন্ড রুলটাতে চলে যাই। রুল 7 বলা হয়েছে ইট এবং দেয়ার। কখন শূন্যস্থানে তুমি ইট আর কখন তুমি দেয়ার বসাবা। মনে রাখবা সবচেয়ে সহজ পদ্ধতি হলো ইটের পরে সবসময় ইজ হয় আর দেয়ারের পরে আর হবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেয়ারের পরে আর হয়। আর যদি সেন্টেন্সটা ফার্স্ট টেন্সের হয় তাহলে ওয়ের থাকতে পারে, আর এর বদলে ওয়ের থাকতে পারে, আর ইটের বদলে ওয়াজ থাকতে পারে। তো আমরা ইটের পরে সবসময় ইজ বা ওয়াজ হবে এইটা মনে রাখবো, এবং দেয়ারের পরে বেশিরভাগ ক্ষেত্রে আর বা ওয়ের হয়, যা কোনো স্থানকে নির্দেশ করে। দেয়ার যেই শূন্যস্থানে বসবে সেই সেন্টেন্সটাতে অবশ্যই কোনো স্থানকে নির্দেশ করবে। ঠিক আছে, তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা পরিষ্কার করে নিই। যেমন দেয়ার আর দেয়ার আর ফাইভ there are about 5,000 students in JU. I was a student of JU. তো এখানে দেখো যে বলছে 5,000, 5,000 স্টুডেন্ট রয়েছে জেইউতে বা জগন্নাথ ইউনিভার্সিটিতে। তো আই ওয়াজ আ স্টুডেন্টস অফ জেইউ। জগন্নাথ আমি জগন্নাথ ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলাম। তো এখানে আমরা বসাতে পারি, যেহেতু এখানে একটা
স্থান বোঝাচ্ছে, একটা ইউনিভার্সিটি, অবশ্যই এটা ঢাকা সিটিতে অবস্থিত জগন্নাথ ইউনিভার্সিটি। তো এটা একটা স্থানকে নির্দেশ করছে। তো আমরা যেহেতু স্থানকে নির্দেশ করছে, এখানে আমরা দেয়ার বসাতে পারি। তো দেয়ার আর, এই যে দেখো দেয়ারের পরে আর বসছে। যদি সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে থাকতো অবশ্যই এখানে ওয়্যার হতো। তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, তো আমরা এখানে আর বসালাম ভার্ব হিসেবে। তো দেয়ার আর অ্যাবাউট 5000 স্টুডেন্টস ইন জেইউ, আই ওয়াজ আ স্টুডেন্টস অফ জেইউ। তো সেকেন্ড আরেকটা রুলস দেখো, পাঞ্চুয়ালিটি মিনস, মানে হচ্ছে নিয়মানুবর্তিতা হলো, বা নিয়মানুবর্তিতা মানে হলো ডুইং থিংস ইন টাইম ইজ এ গুড হ্যাবিট। তো পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা হলো এমন একটা বিষয় যেটা আমরা সঠিক সময়ে করে থাকি, এবং এটা একটা ভালো অভ্যাস। তো আমরা এখানে কি বসাবো? এখানে কি আমরা দেয়ার আর বসাবো বা দেয়ার বসাবো? না, এখানে দেখো একটু খেয়াল করে দেখবে এখানে ইজ রয়েছে। তো যেহেতু ইজ রয়েছে, তাহলে আমরা সেখানে কি বসাই দেব? সেখানে সোজাসুজি ইট। ইট ইট ইজ এ গুড হ্যাবিট। ইট ইজ এ গুড হ্যাবিট। চলো আমরা নেক্সট রুলতে যাই। হোয়াটস লাইক। কখন তুমি হোয়াটস লাইক বসাবা? হোয়াটস লাইক কথাটার মানে হচ্ছে কেমন হতো, বা কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য কিংবা কারো ব্যক্তিত্ব জানতে চাইলে, বা সে কেমন, ঠিক আছে, মানে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার পার্সোনালিটি, মানে তার বিভিন্ন বৈশিষ্ট্য জানতে চাওয়া হতে পারে, তেমন যদি বোঝায় সেখানে আমরা শূন্যস্থানে হোয়াটস লাইক ব্যবহার করব। তো চলো একটা উদাহরণের মাধ্যমে একটু বিষয়টা পরিষ্কার করে নিই। যেমন, দ্য ফুড ইন ইউর হোস্টেল। দেখো, দ্য ফুড ইন ইউর হোস্টেল, এখানে আমরা কি বসাতে পারি? এখানে আমরা বসাতে পারি হোয়াটস লাইক দ্য ফুড ইন ইউর হোস্টেল। যদিও এখানে আগে হোয়াটস কথাটা ব্যবহার হবে, তারপরে দা, তারপর লাইক ইন ইউর হোস্টেল, অর্থাৎ বাক্যটা হবে এরকম, হোয়াটস হোয়াটস দ্য ফুড, হোয়াটস হোয়াটস লাইক দ্য ফুড ইন ইউর হোস্টেল। তো আমরা এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে খাবারের কি জানতে চাওয়া হয়েছে, খাবারটা খেতে কেমন, বা খাবারের গুণাগুণ জানতে চাওয়া হয়েছে, যে খাবারটা খেতে স্বাদ নাকি বিস্বাদ। যেহেতু এখানে খাবারের স্বাদ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, যে এখানে গুণ বোঝাচ্ছে যে খাবারটা কেমন, এজন্য আমরা এখানে বসাবো কি, হোয়াটস লাইক, হোয়াটস লাইক দ্য ফুড ইন ইউর হোস্টেল। তো এখানে দেখো, ওয়ার্কিং থ্রু দ্য জঙ্গল অ্যাট নাইট। এখানে দেখো, রাতের বেলা জঙ্গলে হাঁটা কেমন হতো বা কেমন হবে, রাতের বেলা জঙ্গলে হাঁটলে কেমন হবে, এরকম বোঝাচ্ছে। তো আমরা রুলসে দেখেছি যে কোনো কিছু কেমন হতো বা এরকম কিছু যদি বোঝায়, বা কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য বা কারো ব্যক্তিত্ব জানতে চাইলে শূন্যস্থানে হোয়াটস লাইক বসে। কিন্তু আরেকটা এখানে কথা বলা হয়েছে যে কেমন হতো দিয়ে প্রশ্ন করলেও আমরা এখানে হোয়াটস লাইক বসাতে পারি। তো আমরা এখানে বসাবো হোয়াটস লাইক। হোয়াটস লাইক ওয়ার্কিং থ্রু দ্য জঙ্গল অ্যাট নাইট, মানে রাতের বেলা জঙ্গলে হাঁটলে কেমন হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে কখন হোয়াটস লাইক তোমরা বসাতে পারবা। তো পরের রুলসটাতে যাই। দেখো, 9 নম্বর রুলসটাতে বলা হয়েছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক কখন বসাবো? কোনো কিছুর শারীরিক গঠন বোঝাতে বা তা দেখতে কেমন এমন বোঝালে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কোনো কিছুর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন সেটা যদি বোঝায় তে চাওয়া হয় বা এটা জানতে চাওয়া হয়, তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক কথাটা ব্যবহার করব। অর্থাৎ
একজনের শারীরিক যে গঠনটা, সে মোটা না চিকন, দেখতে সুন্দর নাকি কালো, বা যেমনই হোক না কেন, সে দেখতে কেমন, বা কোনো বস্তু বা কোনো স্থান হতে পারে, এটা কোনো জায়গা হতে পারে বা কোনো বিষয় হতে পারে। তো যাই হোক না কেন, সেটা দিয়ে অবশ্যই তার বাহ্যিক গঠনটাকে জানতে চাওয়া হবে। তো এই জন্যই বলা হয়েছে যে কোনো কিছুর শারীরিক গঠন বোঝাতে বা তা দেখতে কেমন বোঝালে হোয়াট ডাজ লুক লাইক বসবে। চলো প্র্যাকটিসের মাধ্যমে একটু জেনে নিই। যেমন হোয়াট ডাজ ইট লাইক, ইটস ব্ল্যাক, ইট লুকস লাইক কোল। দেখো এখানে উত্তরটা দেওয়া আছে, যেমন এখানে ফাঁকা চিহ্ন থাকবে, এখানে ফাঁকা চিহ্ন দিয়ে দিবে, দিয়ে বলবে যে এখানে কি বসতে পারে, এখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে নাকি অন্য কিছু। তো এখানে আমরা এই যে এখানে সেন্টেন্সটা দেখে বলবো, বুঝতে পারবো যে এখানে দেখো ইটস ব্ল্যাক, ইট লুকস লাইক কোল। এটা কালো এবং এটা দেখতে কেমন, এটা কয়লার মতো দেখতে। তাহলে এখানে আমরা, যেহেতু এখানে বাহ্যিক মানে একটা কোনো কোনো কিছুর দেখতে কালো এবং এটা দেখতে কয়লার মতো, যেহেতু এটার বাহ্যিক গঠন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, তো আমরা সেখানে চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারি হোয়াট ডাজ লুক লাইক। লুক লাইক। তারপর দেখো আরেকটা উদাহরণ বলছে, এইটা আরো স্পষ্ট তোমাদের কাছে, এইটা যদি তোমরা প্র্যাকটিস করো। যেমন WH18, হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ দ্য হাউস। তো এখানে দেখো, এখানে আমরা কি বসাবো, এখানে দেখো এখানে বাড়িটা দেখতে কেমন। দেখো কোনো একটা, এটা বস্তু হতে পারে, যেহেতু বাড়ি এটার জীবন নেই, তো এখানে একটা বস্তুকে নির্দেশ করেছে যে বাড়িটা কেমন, বাড়িটা দেখতে কেমন, সেই বিষয়ে বাড়ির বাহ্যিক গঠনটা কেমন সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে শূন্যস্থানে আমরা এইটুকু বসিয়ে দিব, হোয়াট ডাজ লুক লাইক। তোমরা আনসার করার প্রথমে যদি আনসার করতে হয়, তোমরা যদি পুরো সেন্টেন্সটা লেখো, এক্ষেত্রে পরীক্ষার খাতায় তোমার সময় চলে যাবে। তো পরীক্ষার খাতার লেখার একটা ট্রিক্স রয়েছে, তুমি নাম্বারিং করে লিখবা, অর্থাৎ এভাবে দিয়ে আহ, নিচে নিচে এ, তারপর হচ্ছে গিয়ে বি দিয়ে এভাবে এখানে আনসারগুলো লিখে দিবেন, যেটাই হোক। ধরো যদি আনসার লেট অ্যালোন হয়, তাহলে আমি সেখানে লেট অ্যালোন বসিয়ে দিব, অ্যালোন। আর যদি অন্য কিছু হয়, যাই হোক না কেন, আনসার যেভাবে আসবে আমরা ABCD বা রোমান সংখ্যা দিয়ে দিতে পারে, তো ওইভাবে দিব। তো চলো আরেক লাস্ট যে রুলসটা থাকতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কথাটার মানে হচ্ছে যদি কিছু মনে না করেন, মানে তুমি কারো কিছু থেকে কিছু আশা করতে চাইলে বা সে এটা বিষয়ে রাগ করবে কিনা এরকম জানতে চাওয়া হয়, যে যদি কিছু মনে না করেন আমি এই বিষয়টা করি, বা যদি কিছু মনে না করেন আমি কি আপনার এটা পেতে পারি, বা যদি কিছু মনে না করেন আমি কি এটা দেখতে পারি, মানে কারো কাছে মানে অনুরোধ করতে চাইলে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি। তো তবে এটার স্ট্রাকচারালি একটা ব্যাপার আছে, যে যদি তুমি এটা ঘটনগতভাবে শিখে রাখো তাহলে সবচেয়ে ভালো হবে। প্রথমে সেন্টেন্সটাতে উড ইউ মাইন্ড থাকবে, তারপর V1 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ এমন একটা সেন্টেন্স থাকবে যেটার সাথে আইএনজি অবশ্যই আছে। তো তোমরা চেনার সবচেয়ে উপায় হলো, কারণ উড ইউ মাইন্ড কথাটা দেওয়া থাকবে না সেন্টেন্সে, উড ইউ মাইন্ড কথাটা দেওয়া থাকবে না, সেন্টেন্সে ফাঁকা থাকবে, এবং এই যে আইএনজি যুক্ত যে ভার্বটা, ওইটা দেখে তোমাকে চিনতে হবে যে এখানে উড ইউ মাইন্ড কথাটা বসবে, এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্নটা বসবে। ঠিক আছে? তো যদি আহ, এক- দেখতে পাও সেন্টেন্সটার মধ্যে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এবং সর্বশেষ একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সেখানে চোখ বন্ধ করে উড ইউ মাইন্ড বসিয়ে দিবা। উড ইউ
mind? Would you mind dining with us? যদি কিছু মনে না করেন, রাতের খাবারটা কি আমাদের সাথে খাবেন? তো বা নৈশভোজনটা কি আমাদের সাথে করবেন? তো এরপর যেটা বলা হয়েছে, ড্যাশ ইউর borrowing your book an hour. আপনার বইটা কি আমি 1 ঘন্টার জন্য পেতে পারি? তো would you mind borrowing your books an hour? তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং এই যে ভার্বটার সাথে এই যে বড় অর্থ হচ্ছে ধার নেওয়া। অর্থাৎ আপনি যদি কিছু মনে না করেন 1 ঘন্টার জন্য আপনার বইটা কি আমি ধার নিতে পারি? এটার মানে হচ্ছে এই। তো সেখানে যেহেতু আমরা স্ট্রাকচারালি পড়েছি যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং সর্বশেষ প্রশ্নবোধক থাকে, এই যে প্রশ্নবোধক আর যদি থাকে তাহলে আমরা সেখানে কি বসাবো? সেখানে আমরা would you mind কথাটা বসাবো। আশা করি এই 10টা রুলস তোমরা অবশ্যই ভালোমতো আয়ত্ত করবে এবং এতে অবশ্যই তোমরা পরীক্ষায় 5 out of 5 অবশ্যই পাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালোমতো পড়াশোনা করো। আশা করি ভালো কিছুই হবে। দেখা হচ্ছে পরে।